হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 331 এই পেজটা কমপ্লিট করব। দেখো, এই যেখানে যে সিনটা দেওয়া আছে তোমরা সকলেই জানো। এই সিনটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে নেওয়া হয়েছে। তো এই গল্পটা তোমরা সকলেই জানো, তাই আমি আর পড়ছি না, আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। দেখো, প্রথমে দেওয়া আছে এমসিকিউস, আমরা এগুলো দেখে নিই। কী বলেছে দেখো, পিপল স্যাং সংস হুইচ ওয়্যার, লোকেরা গান গেয়েছিল যেগুলো ছিল। আচ্ছা, লোকেরা কী ধরনের গান গেয়েছিল সেগুলো আমাদেরকে বলতে হবে। দেখো, এখানে বলেছে রোম্যান্টিক। রোম্যান্টিক মানে হচ্ছে কল্পনা বিলাসী, অর্থাৎ যে গানগুলো শুনলে আমরা কল্পনার জগতে চলে যাই সেগুলোকেই রোম্যান্টিক সং বলা হয়। নাকি বলেছে ডেভোশনাল, ভক্তিমূলক, লোকেরা কি ভক্তিমূলক গান করেছিল। নাকি বলছে ফোক, ফোক মানে লোকগীতি যেগুলোকে বলা হয়। নাকি বলছে নন সেন্সিক্যাল, নন সেন্সিক্যাল মানে হচ্ছে আবোল তাবোল অর্থহীন যে সমস্ত গান সেগুলোকে বলা হয় নন সেন্সিক্যাল। দেখো, এটা কিন্তু অবশ্যই ডেভোশনাল সং হবে, কেননা তারা কিন্তু ভজন গাইছিল, আর ভজন কিন্তু সবসময় ডেভোশনাল সং হয়ে থাকে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, দ্য পিপল হু কেম টু দ্য স্টেশন ওয়্যার, যে সমস্ত লোকেরা স্টেশনে এসেছিল তারা ছিল। আচ্ছা, যে সমস্ত লোকেরা স্টেশনে এসেছিল তারা কেমন ছিল দেখো, তারা কি স্যাড ছিল নাকি হ্যাপি, প্রাউড নাকি অ্যাংরি। দেখো, তারা কিন্তু স্যাড ছিল, তাই না, দুঃখী লোকেরাই কিন্তু স্টেশনে ভিড় জমিয়েছিল। পরেরটা দেখিনি, রিটার্নিং টু ডেলি দ্য ন্যারেটর ফেল্ট, বলছে দিল্লিতে ফিরে এসে কথক অনুভব করেছিল। দিল্লিতে ফিরে এসে কথক কী অনুভব করেছিল সেটা আমাদেরকে বলতে হবে। দেখো, তো কথক কী অনুভব করেছিল, এ সি ইন ফ্রন্ট, সামনে একটা সমুদ্র পেয়েছিল, নাকি এ রিভার ইন ফ্রন্ট, নাকি সামনে নদী, নাকি বলছে আটারলি হেল্পলেস, নাকি সম্পূর্ণ হতাশ, নাকি বলছে এ প্রিজন ইন ফ্রন্ট, নাকি সামনে একটা জেলখানা পেয়েছিল। দেখো, এটা কিন্তু সম্পূর্ণ হতাশ, আটারলি হেল্পলেস, এটাই আমাদের বলতে হবে। পরেরটা দেখে নিই, দ্য ন্যারেটার রাউজড হারসেলফ, ন্যারেটার নিজেকে জাগিয়েছিল। রাউজড মানে জাগিয়ে তোলা, ঠিক আছে। কীভাবে জাগিয়েছিল, ইজিলি নাকি উইকলি, মানে ইজিলি মানে সহজে, নাকি উইকলি মানে দুর্বলভাবে, নাকি বলছে প্রাউডলি মানে অহংকারের সাথে, নাকি বলছে উইথ মেন্টাল স্ট্রেংথ, নাকি বলছে মানসিক শক্তির সঙ্গে। দেখো, তো অথর নিজেকে কিভাবে জাগিয়েছিল আমাদেরকে এটা বলতে হবে। দেখো, অথর কিন্তু নিজেকে উইথ মেন্টাল স্ট্রেংথ অর্থাৎ মানসিক শক্তির সঙ্গে কিন্তু জাগিয়ে তুলেছিল, এটা কিন্তু কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? ওকে, পরেরটা দেখে নাও। দেখো, গান্ধীজি মেড দ্য পিপল অ্যাওয়্যার টু ওয়ান অ্যানাদার্স, গান্ধীজি লোকেদেরকে সজাগ করেছিল একে অপরের। অর্থাৎ গান্ধীজি লোকেদেরকে একে অপরের কিসের প্রতি সজাগ করেছিল, সেটা কি পেইনস নাকি লাভ নাকি হেট্রেড নাকি প্রাইড। পেইনস মানে হচ্ছে ব্যথা বা দুঃখ, নাকি লাভ মানে ভালোবাসা, নাকি বলছে হেট্রেড মানে ঘৃণা, নাকি প্রাইড মানে অহংকার। দেখো, এটা কিন্তু অবশ্যই পেইনস হবে, হ্যাঁ, ব্যথার প্রতি, দুঃখের প্রতি, একে অপরের দুঃখের প্রতি কিন্তু গান্ধীজি মানুষকে সজাগ করেছিল। পরেরটা দেখিনি, দেখো কী বলছে, আফটার ফিলিং দ্য প্রেজেন্স অফ গান্ধীজি, বলছে গান্ধীজির উপস্থিতি অনুভব করার পরে, গান্ধীজির উপস্থিতি অনুভব করার পরে পিপল লোকেরা কী করেছিল। দেখো, লোকেরা কিন্তু আর কান্না করেনি, আমাদেরকে সেটাই বলতে হবে। এই যে পিপল, এই যে এখান থেকে আমরা বলবো, ঠিক আছে, এই যে পিপল ডিড নট উইপ এনি মোর, ঠিক আছে, এতটুকু মোর পর্যন্ত তোমাকে বলতে হবে, ডিড নট উইপ এনি মোর। পরে দেখো কি বলেছে, আচ্ছা, এ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য গঞ্জেস। আচ্ছা, এটাকে আমরা গঙ্গেসও বলতে পারি, হ্যাঁ, গঙ্গা নদীর কথা বলেছে। বলছে যে এই হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দি ব্যাঙ্ক অফ দি গঙ্গেস টু উইটনেস, বলছে একটা বিশাল বড় ভিড় গঙ্গা নদীর তীরে জমা হয়েছিল। তারা কি করতে, কিসের সাক্ষী হতে জমা হয়েছিল, কি উইটনেস করতে তারা জমা হয়েছিল। দেখো, তারা কিন্তু কি উইটনেস মানে কিসের সাক্ষী হতে জমা হয়েছিল এখানে কিন্তু বলা আছে। দেখো, ক্লিয়ারলি বলা আছে, আমরা সেখান থেকে খুঁজে লিখবো। এই যে টু উইটনেস, এই যে এখান থেকে বলতে হবে। দেখো, এখানে ক্লিয়ারলি বলা নেই, আমাদেরকে এটা বানিয়ে লিখতে হবে। দেখো, আমি এইখানে বানিয়ে দিচ্ছি, হ্যাঁ, টু উইটনেস দি, দেখো দি ইমার্শন, এই যে ইমার্শন করতে হবে, নিমজ্জন যেটাকে আমরা বলি, বা বিসর্জন, ঠিক আছে, ইমার্শন, টু উইটনেস দ্য ইমার্শন, কিসের ইমার্শন, অফ অফ গান্ধীজিস অ্যাশেস, গান্ধীজিস অ্যাপোস্ট্রফি দিবে, গান্ধীজিস, গান্ধীজির কিসের অ্যাশেস, গান্ধীজির ভস্যের যে নিমজ্জন, অর্থাৎ তার যে মানে বিসর্জন, গান্ধীজির চিতাভস্যের বিসর্জন, সেটাকে উইটনেস করার জন্যই কিন্তু সেখানে প্রচুর মানুষ গঙ্গা নদীর তীরে জমা হয়েছিল। তোমাদেরকে এইটা লিখতে হবে, মনে রাখবে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, ব্যাপারটা ভালো করে দেখে নাও। দেখো, এখানে কি বলেছে, A huge crowd gathered at the bank of the Ganges
টু উইটনেস। তো একটা বিশাল বড় ভিড় গঙ্গা নদীর তীরে জমা হয়েছিল কিসের সাক্ষী থাকতে, সেটা হচ্ছে এই যে দ্য ইমার্শন অফ গান্ধীজিস অ্যাশেস, অর্থাৎ গান্ধীজির চিতাভস্মের বিসর্জন, সেটার সাক্ষী থাকতে। ওকে, নেক্সট কী বলেছে দেখো, টু দ্য ফ্রিডম মুভমেন্ট অফ দ্যাট টাইম, বলছে সেই সময় স্বাধীনতা আন্দোলনে দ্য ন্যারেটার অ্যান্ড হার সিস্টার্স ওয়্যার, বলছে কথক এবং তার বোনেরা, সেই সময় স্বাধীনতার আন্দোলনে কথক এবং তার বোনেরা কী ছিল সেটা আমাদেরকে বলতে হবে। দেখো কথক কিন্তু এখানে বলেছিল যে সেই সময় স্বাধীনতার আন্দোলনে কথক এবং তার বোনেরা, তারা কিন্তু শুধুমাত্র অনলুকার্স ছিল, অর্থাৎ তারা শুধুমাত্র দর্শক ছিল, তারা কিছু করতে পারেননি। হ্যাঁ, দেখো এই যে এখান থেকে বলতে হবে ওয়্যার, এই যে মেয়ারলি অনলুকার্স, এতটুকু তোমাদের এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি দেখিয়ে দিচ্ছি মেয়ারলি অনলুকার্স। হ্যাঁ, এতটুকু বলতে হবে, কেননা ওয়্যার দেওয়া আছে তো, তারপরে আমরা লিখবো মেয়ারলি অনলুকার, তারা শুধুমাত্র কী ছিল, দর্শক ছিল। আচ্ছা, দেখো পরের কোয়েশ্চেন আছে, দেখে নিই আমরা। হাউ ডিড দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট এলাহাবাদ, বলছে কীভাবে ট্রেনটা এলাহাবাদে পৌঁছালো সেটা আমাদেরকে বলতে হবে। দেখো ট্রেনটা কিন্তু গান এবং প্রার্থনার মধ্য দিয়েই কোথায় পৌঁছে গেল, এলাহাবাদে পৌঁছে গেল। তো এই যে এখানে দেখো দেওয়া আছে, এই যে এখান থেকে তোমাকে লিখতে হবে, হুবহুই বলতে পারো তুমি, অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, এতটুকু লিখতে হবে, কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, এটা হুবহু লিখে দেবে। কী লিখবে, অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে হোয়াট ডিড বাপু ডু টু দ্য মিলিয়ন্স অফ অর্ডিনারি পিপল, বলছে গান্ধীজি মানে বাপু লক্ষ লক্ষ সাধারণ মানুষের সাথে কি করেছিল। তো গান্ধীজি লক্ষ লক্ষ সাধারণ মানুষের সঙ্গে কি করেছিল, দেখো এই যে এখানে ক্লিয়ারলি বলা আছে, আমরা সেটাই লিখব, এই যে এখান থেকে লিখবো। হ্যাঁ, এই যে হি আছে না, হি, এখানে তুমি লিখবে গান্ধীজি, ঠিক আছে, বা বাপু লিখবে, এখানে তুমি বাপু লিখবে, BAPU, এই হিটা লিখবে না, লিখবে কি বাপু, তারপর লিখবে বাপু, হ্যাঁ বাপু ব্রট, আর এই যে দেমটা আছে, দেমটা লিখবে না, দেমের বদলে লিখবে, এই উপরেই দেওয়া আছে মিলিয়নস অফ পিপল। হ্যাঁ, তো কী হলো দেখো, অ্যান্সারটা ভালো করে বুঝে নাও, লিখবে বাপু ব্রট মিলিয়ন্স অফ পিপল আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। বোঝা গেল উত্তরটা, আরেকবার বলে দিচ্ছি, বাপু ব্রট মিলিয়ন্স অফ পিপল আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। ক্লিয়ার, এতটুকু লিখতে হবে। পরেরটা দেখিনি, পরে কী আছে দেখো, এখানে একটা পোয়েম দেওয়া আছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এটা কিন্তু সি ফিভার বলে, দ্য সি ফিভার বলে একটা পোয়েম আছে, সেখান থেকে নেওয়া, পড়ছি না, আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো কী বলছে দেখো, দ্য কল অফ দ্য সি ইজ, বলছে সমুদ্রের ডাক হলো, সমুদ্রের ডাক কেমন, আনডিনায়েবল মানে যেটাকে ডিনাই করা যায় না, নাকি বলছে সফট মানে খুবই নরম, নাকি কাইন্ড মানে খুবই দয়ালু, নাকি রাফ মানে খুবই কর্কশ। দেখো এটা কিন্তু আনডিনায়েবল হবে। হ্যাঁ, সমুদ্রের যে ডাক সেটাকে ডিনাই করা যায় না। পরেরটা কী বলেছে দেখো, টু কন্ট্রোল দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট অফ দ্য শিপ, মানে জাহাজের যে চলাফেরা সেটার দিকটাকে নিয়ন্ত্রণ করার জন্য দ্য পোয়েট ওয়ান্স, কবি চায়, কি চায়, জাহাজের যে নিয়ন্ত্রণ, অর্থাৎ জাহাজের গতির যে নিয়ন্ত্রণ, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কবি কী চায়। দেখো কবি কী চান আমরা তো সেটা জানি, সেটা কবি কিন্তু একটা তারা চান, আমরা দেখেছিলাম। আচ্ছা, এখানে অপশানে কী বলছে, শিপ নাকি বলছে স্টার নাকি হুইল নাকি উইন্ড। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই স্টার হবে, তিনি একটা তারা চেয়েছিলেন। পরেরটা কী বলছে দেখো, দ্য স্পিকার ওয়ান্স কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, বলছে কথক চায় একটা শান্ত ঘুম এবং একটা মিষ্টি স্বপ্ন। কখন চান, সেটা কি বিফোর নাকি ডিউরিং নাকি আনরিলেটেড টু নাকি আফটার দ্য জার্নি। ঠিক আছে, জার্নির কখন, সেটা কিন্তু অবশ্যই পরে, জার্নির পরে। হ্যাঁ, অর্থাৎ যখন জার্নিটা শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু সেটা তিনি চান। এই যে কী কী চান, একটা হচ্ছে শান্ত ঘুম আর একটা হচ্ছে মিষ্টি স্বপ্ন, যেটা কিন্তু আমাদেরকে আফটার অপশনটাকে টিক দিতে হবে। লাস্ট কী বলেছে দেখো, দ্য মিস্ট অন দ্য সিস ফেস ইজ, বলছে সমুদ্রের সম্মুখে যে কুয়াশা থাকে, সমুদ্রের সম্মুখের কুয়াশাটা হলো সেটা কেমন, সেটা কি হোয়াইট, পেইল নাকি গ্রে নাকি ডার্ক। দেখো সমুদ্রের সম্মুখে যে কুয়াশাটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমরা এই যে এখানে দেখতে পেয়েছিলাম, এই যে গ্রে মিস্ট অন দ্য সিস ফেস। ঠিক আছে, তো আমাদেরকে এটা বলতে হবে গ্রে, তো এটা কারেক্ট আনসার হবে গ্রে। ঠিক আছে, সিটা কারেক্ট হবে। ওকে,
দেখো এখানে দুটো কোয়েশ্চেন আছে, আমরা কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। হোয়াট থিংস ডাজ দ্য স্পিকার ওয়ান্ট ফর গোয়িং অন এ সি জার্নি? বলছে বক্তা কী কী জিনিস চান একটা সমুদ্র যাত্রায় যাওয়ার জন্য। তো এটা আমরা সিম্পলি আমরা অ্যান্সারটা লিখে বলছি। দেখো তোমরা আমার খাতা দেখতে থাকো। দেখো আমরা সিম্পলি এইভাবে আনসারটাকে লিখব। ওকে, তো আমরা লিখব দ্য স্পিকার, তারপরে আমরা বলবো ওয়ান্স, সিম্পল প্রেজেন্টে বলবো ওয়ান্স, কী কী চান সেটা বলবো। ঠিক আছে, বলবো কি এ টল শিপ, তিনি একটা টল শিপ চান। ঠিক আছে, লম্বা জাহাজ চান। আর কি চান, তিনি কিন্তু সেটাকে পরিচালনা করার জন্য একটা তারা চেয়েছিলেন, অ্যান্ড এ স্টার, তাই না? অ্যান্ড এ স্টার, তারপরে কী লিখবো আমরা, টু স্টিয়ার দ্য শিপ। ওকে, আচ্ছা, তারপরে কেন তিনি চেয়েছিলেন, এই যে তারপরে ফর থেকে কোশ্চেন দেখে দেখে জুড়ে দেবো, ফর গোয়িং অন এ সি জার্নি। ঠিক আছে, এটা আমাদের আনসারটা হবে। এবারে দেখো 2 নম্বরটা কী বলেছে। 2 নম্বর কোয়েশ্চেনটা বলেছে, দেখিনি আমরা কোয়েশ্চেনটা, এই যে হোয়াট বার্ডস অ্যান্ড অ্যানিমালস ক্যান দ্য পোয়েট সি ডিউরিং হিজ জার্নি? বলছে কোন পাখি এবং পশু কবিতার যাত্রার সময় দেখতে পান। তো কোন পাখি এবং পশুকে তিনি তার যাত্রার সময় দেখতে পান? তো আমরা লিখব দ্য পোয়েট। ঠিক আছে, তারপর লিখব ক্যান সি। দেখো কী কী কবি দেখতে পেয়েছিল আমরা এখানে দেখেছিলাম, পাখির কথা ছিল কিন্তু সিগাল। ঠিক আছে, তো আমরা সিগাল লিখব, পাখিটার কথা আমরা এখানে সিগাল লিখে দেব। তো আমরা লিখব দ্য পোয়েট ক্যান সি সিগাল আর কি ছিল, অ্যান্ড আর ছিল হচ্ছে ব্লু ওয়েল, তাই তো? শুধু ওয়েল বলা আছে, যদিও ব্লু ওয়েল বলা নেই এখানে, তো আমরা লিখব ওয়েল। তো দেখো এখানে বলা ছিল, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কবিতায় আছে, তোমরা দেখে নিতে পারো, এই যে ওয়েল। ঠিক আছে, আচ্ছা, তো আমরা লিখব ওয়েল, WHALE। ঠিক আছে, তো দ্য পোয়েট ক্যান সি সিগাল অ্যান্ড ওয়েল। ঠিক আছে, কখন দেখতে পেয়েছিলেন সেটা আমাদেরকে মেনশন করতে হবে, ডিউরিং হিজ জার্নি। ঠিক আছে, এই আমাদের উত্তর হয়ে গেল। তো এইভাবে তোমাদেরকে লিখতে হবে। তো কবি কী কী দেখেছিলেন, গাংচিল বা শঙ্খচিল আমরা যাকে বলি, এবং আর কি দেখেছিলেন তোমার তিনি। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমি আনসিনটাতে। দেখো আনসিনটা আমি মনোযোগ দিয়ে পড়বো, তোমরা ভালো করে শুনবে। ঠিক আছে, এখানে আনসিনে তো জানোই এখান থেকে 4টি ওয়ার্ড আমাদেরকে খুঁজতে হয়, সেটাই বেশি ইম্পর্টেন্ট। তো আমি এটা পড়ছি, তোমরা শুনবে। হ্যাঁ, একটু দাঁড়াও, একটু ঠিকঠাক করে নিই, একটু সরিয়ে নিই। দেখো কী বলেছে, আমি একটু দেখে নিই, কাছে এগিয়ে নিই, ক্লিয়ার হবে তাহলে। আচ্ছা, দেখো কী বলেছে, ইন সাউথ আফ্রিকা গান্ধীজি সেট আপ অ্যান আশ্রম অ্যাট ফোনিক্স। দেখো সাউথ আফ্রিকাতে একটা ফোনিক্স বলে জায়গা আছে, সেখানে গান্ধীজি একটা আশ্রম স্থাপন করেছিলেন। ঠিক আছে, ওয়্যার হি স্টার্টেড এ স্কুল ফর চিলড্রেন, দেখেন যেখানে তিনি বাচ্চাদের জন্য একটা স্কুল শুরু করেছিলেন, মানে বিদ্যালয় শুরু করেছিলেন। তার মানে আমরা কী দেখতে পেলাম, যে সাউথ আফ্রিকার ফোনিক্স বলে যে জায়গা আছে, ফোনিক্সে গান্ধীজি একটা আশ্রম স্থাপন করেছিলেন এবং সেখানে তিনি বাচ্চাদের জন্য একটা স্কুল শুরু করেছিলেন। গান্ধীজি হ্যাড ইজ ওন আইডিয়াস অ্যাবাউট হাউ চিলড্রেন শুড বি টট। বলছে গান্ধীজির নিজস্ব ধারণা ছিল কিভাবে বাচ্চাদেরকে পড়ানো উচিত সেটা নিয়ে, অর্থাৎ কিভাবে বাচ্চাদেরকে শেখানো উচিত সেটা নিয়ে। ঠিক আছে, নিজস্ব ধারণা ছিল, তিনি কিন্তু গতানুগতিক যে ধারণা বা যে প্রথা সেগুলো তিনি বিশ্বাস করতেন না, তার নিজস্ব ধারণা ছিল যে বাচ্চাদেরকে এইভাবে পড়ানো উচিত। হি ডিসলাইকড দি এক্সামিনেশন সিস্টেম, তিনি এই যে পরীক্ষা যে ব্যবস্থা আছে না সেটাকে ভীষণ অপছন্দ করতেন। ইন হিজ স্কুল হি ওয়ান্টেড টু টিচ দ্য বয়েজ ট্রু নলেজ, বলছে তার বিদ্যালয়ে তিনি কিন্তু বাচ্চাদেরকে শেখাতে চেয়েছিলেন, মানে ছেলেদেরকে শেখাতে চেয়েছিলেন, কি শেখাতে চেয়েছিলেন, সত্যিকারের যে জ্ঞান সেটা।
অর্থাৎ কি দেখতে পেলাম আমরা, গান্ধীজি তার নিজের স্কুলে বাচ্চাদেরকে মানে ছেলেদেরকে শেখাতে চেয়েছিলেন সত্যিকারের জ্ঞান। এই সত্যিকারের জ্ঞানটা কি, দেখো এখানে বলেছে নলেজ দ্যাট উড ইমপ্রুভ বোথ দেয়ার মাইন্ডস অ্যান্ড হার্টস। বলছে জ্ঞান যা কিনা তাদের মন এবং হৃদয় দুটোরই উন্নতি ঘটাবে। এরকম জ্ঞান তিনি দিতে চেয়েছিলেন ছেলেদের, যাতে করে ছেলেরা তাদের মাইন্ডস আর হার্টস দুটোরই উন্নয়ন করতে পারে, ইমপ্রুভ করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বলছে দেখো, গান্ধীজি হ্যাড হিজ ওন ওয়ে অফ জাজিং স্টুডেন্টস। গান্ধীজির কিন্তু নিজস্ব পন্থা ছিল বা পদ্ধতি ছিল স্টুডেন্টদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে। দেখো জাজ মানে মূল্যায়ন করা বা পরীক্ষা করা, আমরা বিচার করাও বলি। তো দেখো গান্ধীজি কিন্তু নিজস্ব পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতেন। ঠিক আছে? অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়্যার আস্কড দ্য সেম কোয়েশ্চেন্স। দেখো সমস্ত ছাত্রছাত্রীদের মানে ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদের একই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হতো। সবাইকে আলাদা আলাদা প্রশ্ন জিজ্ঞাসা করা হতো না, একই ধরনের প্রশ্ন তিনি জিজ্ঞাসা করতেন। বাট অফেন গান্ধীজি প্রেইজড দ্য বয় উইথ লো মার্কস অ্যান্ড স্কোল্ডেড দ্য ওয়ান হু হ্যাড হাই র্যাঙ্ক। তো গান্ধীজি প্রায়ই কী করতেন, অফেন কী করতেন, দেখো গান্ধীজি প্রেইজড দ্য বয় উইথ লো মার্কস। তো গান্ধীজি কিন্তু যে ছেলেটা কম মার্কস পেত তার প্রশংসা করত। ঠিক আছে? যে ছেলেটা কম নাম্বার পেয়েছে তার কিন্তু তিনি প্রশংসা করতেন। দেখো আমরা কি করি, যে বেশি নাম্বার পাই তারই তো প্রশংসা করি, তাই না? তো বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়, আমরা কিন্তু এটাই করি, বেশিরভাগ মানুষই এটা করে। কিন্তু গান্ধীজি উল্টোটা করতেন। দেখো যে কিন্তু ভালো মার্কস পেত তাকে গান্ধীজি প্রেইজ করতো না। কাকে করতো? যে কম মার্কস পেত, যে লো মার্কস পেত তাকে প্রেইজ করতো, তার প্রশংসা করতো। অ্যান্ড স্কোল্ডেড দ্য ওয়ান হু হ্যাড হাই মার্কস, এবং যে বেশি মার্কস পেত বা যে বেশি র্যাঙ্ক করতো, র্যাঙ্কস মানে পদ বা পদাধিকার, যে ভালো পদ পেত তাকে কী করতো? বকা দিত। এটা কেমন কথা হলো? যাই হোক, এটা গান্ধীজিরই ধারণা ছিল। ঠিক আছে? ইট পাজেলড দ্য চিলড্রেন, এটা কিন্তু বাচ্চাদেরকে ভীষণ অবাক করতো, যে বাচ্চারাও ভাবতো যে আমি ভালো করলাম অথচ গান্ধীজি আমাকে বকছে, আর আরেকজন খারাপ করলো গান্ধীজি ওর প্রশংসা করছে, এটা কেমন কথা? ওয়েন কোয়েশ্চেন্ড, যখন গান্ধীজিকে এটা প্রশ্ন করা হলো যে কেন গান্ধীজি আপনি এটা করেন কেন, গান্ধীজি ওয়ান ডে এক্সপ্লেইন, তো গান্ধীজি তখন একদিন কী করলো, এটাকে পুরোপুরি বর্ণনা করলো যে তিনি এটা কেন করেন। ঠিক আছে? তিনি বললেন, দেখো এই পুরো কথাটা গান্ধীজির কথা। আই এম নট ট্রাইং টু শো দ্যাট শ্যাম ইজ ক্লেভারার দেন রাম। দেখো গান্ধীজি বলছে যে আমি কখনোই এটা দেখানোর চেষ্টা করি না যে রামের থেকে শ্যাম বেশি চালাক। সো আই ডোন্ট গিভ মার্কস অন দ্যাট বেসিস, তাই আমি কিন্তু তার উপরে ভিত্তি করে কখনোই নম্বর দিই না। গান্ধীজি এটা বলছে না। আই ওয়ান্ট টু সি হাউ ফার ইচ বয় হ্যাজ প্রোগ্রেসড। ঠিক আছে? তো গান্ধীজি বলেছেন, কি বলেছেন, দেখো আমি দেখাতে চাই, আই ওয়ান্ট টু সি মানে আমি দেখতে চাই যে প্রতিটা ছেলে কতটা উন্নতি করেছে। অর্থাৎ গান্ধীজি বলেছেন যে তিনি দেখতে চান যে প্রতিটা ছেলে কতটা উন্নতি করেছে, সেটা কিন্তু মার্কসের ক্ষেত্রে না। হ্যাঁ, এটা কিন্তু কারেক্ট। শুধুমাত্র মার্কস ভালো পেলেই যে সে ভালো স্টুডেন্ট সেটা কিন্তু অবশ্যই না। ঠিক আছে? মার্কস দিয়ে সব কিছু বিচার করা যায় না। তো গান্ধীজিও এটা বলেছেন যে আই ওয়ান্ট টু সি মানে আমি দেখতে চাই, কি দেখতে চাই, হাউ ফার ইচ বয় হ্যাজ প্রোগ্রেসড, যে কতটা প্রত্যেকটা ছাত্র উন্নতি করেছে তিনি সেটা দেখতে চান। ইফ এ ক্লেভার স্টুডেন্ট কম্পিটস উইথ এ স্টুপিড ওয়ান, যদি একটা চালাক ছাত্র একটা বোকা ছাত্রের সঙ্গে যদি প্রতিযোগিতা করে, অ্যান্ড বিগিনস টু থিঙ্ক নো এন্ড অফ হিমসেলফ, এবং সে যদি নিজেকে সবার সেরা ভাবতে শুরু করে, অর্থাৎ তার কোনো শেষ নেই, এরকম যদি সে ভাবতে শুরু করে, তাই না? এরকম তো হয়, অনেক সময় এরকম হয় যে চালাক ছাত্ররা বোকাদের সঙ্গে কম্পিটিশন করে ভাবে যে হ্যাঁ আমি অনেক কিছু, আমার তো জ্ঞানের কোনো শেষ নেই। হি ইজ লাইকলি টু গ্রো ডাল, সেই ছেলেটা কিন্তু বড় হয়ে বোকাই হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা সত্যি যে কেউ যদি ভাবে বোকাদের মধ্যে প্রতিযোগিতা করে সেরা হলো, এবং সে যদি ভাবে যে আমিই সেরা, আমার উপরে কেউ যেতে পারবে না, তাহলে কিন্তু সে বড় হয়ে বোকাই হবে, ডাল হয়ে যাবে। দ্য বয় হু ডাজ হিজ বেস্ট অ্যান্ড ওয়ার্কস হার্ড, বলছে যে ছেলেটা তার সেরাটা দেয় এবং কঠোর পরিশ্রম করে, উইল অলওয়েজ ডু ওয়েল, সে কিন্তু সবসময়ই ভালো করে। হ্যাঁ, এটা সত্যি, যে ছেলেটা সবসময় সেরা দেয় আর কঠোর পরিশ্রম করে সে কিন্তু সবসময় ভালো করবে, তাই না? সে সবসময় কী করবে? ভালো করবে। অ্যান্ড সো আই প্রেইজ হিম, এবং তাই আমি তার প্রশংসা করি। দেখো গান্ধীজি কিন্তু সুন্দরভাবে এটাকে বর্ণনা করে দিয়েছেন। ক্লিয়ার? আশা করি তোমাদের এটা ক্লিয়ার হলো। আমি নেক্সট পরের ভিডিওতে কিন্তু আমি বাকি কোয়েশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা লম্বা হয়ে যায়, এই জন্য আমি দুটো পার্টে